করোনার প্রকোপ খুব ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। আর এই কারণে বিশ্বের অনেক দেশেই লকডাউন চলছিল, বাংলাদেশও তার ব্যতিক্রম ছিল না। সরকার খুব কঠোরভাবে লকডাউন মেইনটেইন করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন এবং মানুষদেরকেও সে বিষয়ে সতর্ক করেন। ওই সময় কিন্তু সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে নিয়ে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। বেসরকারি কোম্পানিগুলোর কিন্তু একটা ব্যাপার রয়েছে, স্পেশালি সেলসে, যে যারা এই বিক্রয় প্রতিনিধি বা সেলসে চাকরি করেন তাদের কিন্তু বেতনটা অনেকাংশে নির্ভর করে সেলসের উপর। যেহেতু প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে ওনাদেরও বেতন পাওয়ার কথা না। আর এই আহমেদ বাবু ভাই ওই নওগাঁর একটি কোম্পানিতে চাকরি করতেন, স্বনামধন্য একটি কোম্পানি, আর উনি নওগাঁ শহরেই থাকতেন। এখন সেলস খারাপ হয়ে যাওয়ার কারণে চাকরিটাও তো চলে গেল। উনি আবার কয়েকটা হাতের কাজ জানতেন, ইলেকট্রিক্যাল কাজ জানতেন এবং গ্যাসের চুলা মেরামত করতে জানতেন। তো উনি চিন্তা করলেন যে এই কাজটি করেও আমার ভালোই চলে যাওয়ার কথা। এই কারণে উনি আর বাড়িতে যান নাই, নওগাঁ শহরেই থেকে যান। ওনারা টোটাল ছিলেন 3 জন, মানে ওনার সাথে আরও 2 জন ছিলেন। নওগাঁ শহরের কাছাকাছি সরকারি কবরস্থানের পাশে 2 তলা বাসার নিচতলায় 2 রুমের একটি ফ্ল্যাট নিয়ে থাকতেন। ওই সময়ে করোনায় যদি কেউ মারা যেত, সেই লাশের দাফন কাফন বা অন্যান্য যে কাজগুলো রয়েছে এই কাজগুলো করার জন্য কিন্তু লোক পাওয়া যেত না, ভয়ে কেউ আসতে চাইতো না। কতিপয় সাহসী মানুষ, পরোপকারী মানুষ এই কাজগুলো করার জন্য এগিয়ে আসতেন। এই আহমেদ বাবু ভাই ছিলেন তাদের মধ্যেই একজন। কোনো মানুষ মারা গেলে ওই সময়টাতে, সে করোনায় আক্রান্ত হয়ে মারা যাক বা অন্য কোনো কারণেই মারা যাক, সেই লাশের দাফন কাফন থেকে শুরু করে নিয়ে শেষ পর্যন্ত উনি স্বাস্থ্যবিধি মেনে থাকার চেষ্টা করতেন। ওই সময় প্রায় প্রতিদিনই কেউ না কেউ করোনা আক্রান্ত হয়ে মারা যেত। আর ওই কবরস্থানের যারা দায়িত্বে থাকতেন তাদের কাছে এই আহমেদ বাবু ভাইয়ের ফোন নাম্বার ছিল, তারা কল করে ওনাকে আসতে বলতেন আর উনিও সময় মতো পৌঁছে যেতেন। ঘটনাটা শুরু হয় 18 রমজানের সময় হতে। ওই দিন একটি লাশের দাফন কাফন করার জন্য ওনাকে ডাকা হয়। তো উনি যান, স্বাভাবিকভাবেই দাফন কাফন উনি শেষ করেন। উনি ভেবেছিলেন এটাও বোধ হয় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া কোনো ব্যক্তির লাশ, কিন্তু এটা ছিল একটি আত্মহত্যার লাশ। উনি পরবর্তীতে যখন জানেন তখন আসলে করার কিছু ছিল না, কারণ হলো যে লাশের গোসল করাতে হবে। ওই অবস্থাতে তখন দেখলেন যে লাশটির পোস্টমর্টেম করা হয়েছে, তখন কিন্তু এই বিষয়টি থেকে আর ফেরত আসার সুযোগ ছিল না যে না আমি আত্মহত্যার লাশ গোসল টোসল করাবো না। আর তাছাড়া উনি যেই মহান দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছিলেন সেখানে কিন্তু এই ধরনের কথা বলারও আসলে সুযোগ নেই। আর ওই অবস্থাতে কোনো মানুষও পাওয়া যেত না। উনি কাজটি করেন। উনি যখন কাজটি শেষ করে বাড়িতে আসেন, বাড়িতে ফেরার পর ঘরের পরিবেশটা কেমন যেন একটু ভারী ভারী মনে হতে থাকে তার কাছে। যাই হোক, বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েই উনি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েন। এই 18 রমজানের পর থেকে ওনার কাছে মনে হতো গভীর রাত্রে কে যেন ওনার বাসার কলিং বেল নক করে। উনি যখন বের হতেন তখন দেখেন কেউ নাই। 24 রমজানের দিকে একটি বাসায় সাহরির দাওয়াত ছিল। তো ওনারা তাকে জানান যে সাহরির যে খাবারটা এটা ওনারা নিজেরা এসেই এই আহমেদ বাবু ভাইয়ের বাসায় দিয়ে যাবেন, কারণ একে অপরের বাসা চিনতেন ওনারা। ওই দিন এশার নামাজের পরে কোনো কারণে হঠাৎ করে ওনার ফোনটা অন হচ্ছিল না। চার্জ ছিল, হয়তোবা ফোনের ইন্টারনাল কোনো প্রবলেমের কারণে ফোন অন হচ্ছিল না, কিন্তু দিব্যি ফোনটা ভালো ছিল এশার আগ পর্যন্ত। উনি চিন্তা করলেন যে ওনারা যে খাবার দিতে আসবেন আসার আগে হয়তোবা ফোন করে জানাতে পারেন, কিন্তু ফোন যেহেতু অন হচ্ছিল না ওনার কিছু করার ছিল না। আর বাসা তো চিনতই, চিন্তা করলেন যে ওনারা তো সে দিয়েই যেতে পারে। এই কারণে ওনার এই বিষয়টা নিয়ে খুব একটা হেডেক ছিল না। রাত 2টোর সময় হঠাৎ করে কেউ একজন ওনাকে ডাকে মহিলা কণ্ঠে, বাবু ভাই কি ঘুমিয়ে গেছেন? উনি কিন্তু ঘুমান নাই, কারণ হলো উনি সাহারি করে ফজরের নামাজ পড়ে তারপর ঘুমাতেন। উনি ঘরের বাইরে বের হন, বের হয়ে দেখেন চাদর মুড়ি দিয়ে একজন মহিলা দাঁড়িয়ে আছে, ওনার চেহারা দেখা যাচ্ছে না। উনি অবাক হন যে এই গরমের মধ্যে এরকম চাদর মুড়ি দিয়ে কেউ দাঁড়িয়ে রয়েছে, হতেই পারে একজন ভদ্র মহিলা বাইরে বের হয়ে এসেছেন।
এই জন্য হয়তো বা এটা করেছেন। তো উনি জিজ্ঞেস করেন আপনি কে? তখন ওই মহিলা উত্তর দেয় যে আজকে তো আমাদের বাসায় আপনার দাওয়াত ছিল, আমার স্বামী হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন, উনি তো খাবার নিয়ে আসতে পারেন নাই, আমি আপনাকে নিতে আসছি, চলেন। এইটা বলার সাথে সাথে এই বাবু ভাইয়ের মাথার মধ্যে একটু খটকা অনুভূত হয়। সেটা কেমন? সেটা হলো যে ওনার বাড়ির কলিং বেল রয়েছে, কলিং বেলটা বাজান নাই, বাইরে থেকে ডেকেছেন, আবার এত রাত্রে একজন মহিলা এসে ডাকছেন, বিষয়টা তো স্বাভাবিক না। তো যখন উনি ইতস্তত বোধ করছিলেন তখন আবার ওই মহিলা বলছেন যে আপনার ফোন নাম্বারটা তো বন্ধ, কোনোভাবেই যোগাযোগ করতে পারি নাই, আমার বাচ্চা কাচ্চা তো ছোট, ওদের তো আর রাতের বেলা আসতে পাঠাতে পারি না, এই কারণেই আমি আসছি বাধ্য হয়ে। তখন ওনার খটকা কিছুটা ভাঙে যে হ্যাঁ তাই, তোমার ফোনটা তো বন্ধ, বাধ্য হয়ে উনি আসছেন। তখন ওই মহিলা বলেন আপনি